আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ। এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব খোলাসা করলেন বাইডেন। হামাস বলল ইতিবাচক। মিয়ানমারে খুনতাসা জান্তা বাহিনী। চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। জানালেন 11 জুলাই ট্রাম্পের ভাগ্যে যা ঘটতে পারে। সবশেষে জানিয়ে দিব অল আইস অন রাফা, বিশ্বজুড়ে যা শেয়ার করেছে প্রায় 5 কোটি মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ। 1971 সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে ইমরান খানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, এই ইস্যুতে বেশি দুর্বার্তা চললে রাজনীতিতে উদ্বেগ উত্তেজনা সৃষ্টি হতে পারে। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, প্রকৃত দেশদ্রোহী জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান তা জানার জন্য প্রত্যেক পাকিস্তানের উচিত হামুদ ও রহমান কমিশনের প্রতিবেদনটি পড়া। 1971 সালে যৌথ বাহিনীর হাতে পরাজিত হয়ে পূর্ব পাকিস্তান খোয়ানোর পর পাকিস্তানের সাবেক বিচারপতি হামুদ ও রহমানকে প্রদান করে একটি কমিশন গঠন করে পাকিস্তানের তৎকালীন সরকার। এই কমিশনের মূল দায়িত্ব ছিল কেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব সৃষ্টি হলো এবং এই যুদ্ধ হলো তার কারণ অনুসন্ধান করা। হামুদুর রহমান নেতৃত্বাধীন কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিয়েছিলেন, কিন্তু সেনাবাহিনীর আপত্তির কারণে আজ পর্যন্ত সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। দুর্নীতির দায়ে দোষ সাব্যস্ত হয়ে 2023 সালে আগস্ট থেকে আদিয়াতালা জেলে রয়েছেন ইমরান খান। কারাগারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ নেই, তাই পুষ্টি তার পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়। জানা গেছে, ইমরানের এক্স অ্যাকাউন্টটি বর্তমানে পরিচালনা করছেন তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের সোশ্যাল মিডিয়া টিম। জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, 1971 সালে যুদ্ধ পাকিস্তানের একটি স্পর্শকাতর বিষয়। এটি একটি ট্র্যাজেডি এবং ইমরান খানও এ সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল। কিন্তু তারপরেও তিনি ইস্যুটি নিয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ইমরান খানের প্রতি আমার পরামর্শ এবং আহ্বান থাকবে, তিনি যদি দেশের রাজনীতি অস্থিতিশীল করতে চান তাহলে যেন মুখ বন্ধ রাখেন। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব খোলাসা করলেন বাইডেন। হামাস বলল ইতিবাচক। দখলদার ইসরায়েল গাজা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রস্তাব গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সমর্থনের কারণে চরম সমালোচনার মুখোমুখি হচ্ছেন বাইডেন। ঠিক এমন সময় তিনি জানালেন তিনি যুদ্ধবিরতির জন্য ইসরায়েল 3 ধাপের প্রস্তাব দিয়েছে। প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়া হবে। সেখানে মানবিক সহায়তা প্রদান করা হবে এবং একই সাথে দুপক্ষের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে। এই চুক্তিটি শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধ এবং গাজায় বড় ধরনের পুনর্গঠনের দিকে যাবে। হামাস বলছে তারা এই প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে দেখছে। শুক্রবার হোয়াইট হাউসের এক বক্তব্যে বাইডেন বলেছেন, প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ ও যুদ্ধবিরতি সম্পূর্ণ, সে সাথে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। এই সময় বাইডেন বলেন, এটা আসলে একটি সিদ্ধান্ত নেওয়ার সময়। হামাস সবসময় বলে তারা যুদ্ধবিরতি চায়, তাহলে তারা এই চুক্তি মানে কি না সেই বক্তব্য প্রমাণ করার একটি সুযোগ। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুদ্ধবিরতি গাজায় প্রতিদিন 600 ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া সহ বিপর্যস্ত অঞ্চলগুলোতে আরও মানবিক সহযোগিতা পৌঁছানোর অনুমতি দেবে। এই চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ সৈন্য সহ সব জীবিত জিম্মিদের ফিরিয়ে আনা হবে। এই যুদ্ধবিরতি তখন স্থায়ীভাবে দীর্ঘ শত্রুতার অবসান ঘটাবে। এদিকে মিয়ানমারে খুনতাসা জান্তা বাহিনী। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের চাপে খুনতাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। এতে বেশিরভাগ আন্তর্জাতিক সীমান্তে প্রবেশের অধিকার সহ বিস্তীর্ণ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন তারা। ফলে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। দেশটির গৃহযুদ্ধ মূল্যায়ন করে বৃহস্পতিবার প্রকাশিত 2টি প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে রয়টার্স। 2021 সালে ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে দখল করে ক্ষমতা মিয়ানমারের সামরিক বাহিনী। তারপর থেকে 5.5 কোটি জনসংখ্যার দেশটিতে অশান্তি বিরাজ করছে।
সামরিক অভ্যুত্থানের পর দেশ জুড়ে শুরু হওয়া প্রতিবাদ নির্মমভাবে দমন করে সরকার জান্তা বাহিনী। দমন নিপীড়নের শিকার আন্দোলনকারীরা সুচির দলে নেতাকর্মীরা অস্ত্র তুলে নিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে আগে থেকে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়। এই সম্মিলিত বাহিনী কয়েক দশকের মধ্যে দেশটির সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। দক্ষিণ সাগর রেড লাইন অতিক্রম না করার জন্য চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। শনিবার বিবিসির অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফার্দিনান্দ মার্কোস বলেছেন, চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে যুদ্ধের একটি কাজের কাছাকাছি হিসেবে বিবেচনা করবে। সেই সঙ্গে এর জবাব দেবে ফিলিপাইন। সিঙ্গাপুর এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেছেন মার্কোস। সেই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধান অংশ নিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরাও আছেন। ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে চীনের উপর দোষারোপ এবং আক্রমণ করার অভিযোগ এনেছেন। জানালেন 11 জুলাই ট্রাম্পের ভাগ্যে যা ঘটতে পারে। আমেরিকার ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলার সাজার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে 77 বছরের ট্রাম্প রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়ে আমেরিকা শুরু হয়েছে জল্পনা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করলে ট্রাম্প নিজেকে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ করতে পারেন বলে কিছু আইনি বিশেষজ্ঞ মনে করছেন। বেশিরভাগ বিশেষজ্ঞ ধারণা করছেন ট্রাম্পকে জরিমানা করা যেতে পারে। এই বিচারের ফলাফল ট্রাম্পের কেবল ব্যক্তিগত স্বাধীনতার জন্য নয়, তার রাজনৈতিক ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ। আগামী 15 জুলাই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করবে রিপাবলিকান পার্টি। ইতিমধ্যে পদপ্রার্থী হওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছেন ট্রাম্প, কিন্তু 11 জুলাই সাজা ঘোষণা হওয়ার পরে তিনি আদৌ নির্বাচনে লড়তে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক দণ্ডবিধির 175 ধারা অনুযায়ী ব্যবসায়ী রেকর্ড জালিয়াতির একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছিল এই মামলায়। অল আইস অন রাফা বিশ্বজুড়ে যা শেয়ার করেছে প্রায় 5 কোটি মানুষ। বিরাট এলাকা জুড়ে উচ্ছেদ হওয়া ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবু আর একটি স্লোগান যাতে লেখা অল আইস অন রাফা বা সমস্ত চোখ এখন রাফাতে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন হামেশাই চোখে পড়ছে। বিবিসি আরবিক এই ছবির উৎস খুঁজে বের করে, যেটি মালয়েশিয়া থেকে পোস্ট হওয়ার পর দ্রুত 44 মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করে, যার মধ্যে আছে ভারত, পাকিস্তান ও পুয়ের্তো রিকোর অনেক তারকাও। এই ছবি এবং স্লোগান ভাইরাল হয় যখন দক্ষিণ গাজার শহর রাফাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা হয় এবং তাতে আগুন ধরে যায়। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এতে অন্তত 45 জন নিহত হয়েছে। আরও শত শত মানুষ আহত, পুড়ে যাওয়া এবং শরীরে বোমার আঘাতের চিকিৎসা নিচ্ছে। বেশ কয়েক বিশ্ব নেতা, রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং মৃত্যুর ঘটনার দুঃখ প্রকাশ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে একটি ট্র্যাজিক দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন এবং জানান যে এটির বিষয়ে তদন্ত হচ্ছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি এই দৃশ্যকে হৃদয় বিদারক বলে অভিহিত করেন, কিন্তু একই সাথে ঘোষণা দেন যে এজন্য তাদের পলিসিতে কোনো পরিবর্তন আসবে না। ভিডিওটি